পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে গণিত মডেল প্রশ্ন। এখানে তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নম্বর 2 আমি দেখাবো। স্কুল নং হচ্ছে 2, বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, অর্থাৎ 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে প্রথমে যদি আমি দেখি, এখানে তোমাদের 50 মার্কের যে পরীক্ষাটি আছে সময় থাকবে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। স্কুলের নাম আবার বলছি, বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, পরীক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা এভাবে এখানে লিখে দেবে। এখানে 1 নম্বরে 10টি প্রশ্ন 10 মার্ক, 2 নম্বরে 5 মার্কের প্রশ্ন, 3 নম্বরেও 5 মার্কের প্রশ্ন, 4 নম্বরে হচ্ছে 10 মার্কের প্রশ্ন, 5 নম্বরে 20 মার্কের প্রশ্ন, টোটাল 50 মার্কের প্রশ্ন। আমরা সরাসরি বড় করে সমাধান দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, 5 সহস্রাংশ সমান কত? অর্থাৎ 1000 ভাগের 5 ভাগ। উত্তর হবে 5/1000, অর্থাৎ নম্বর। প্রদত্ত কোনটি সূক্ষ্মকোণ? 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, তাইলে নম্বর হবে উত্তর। 4 ডজন কত? 1 ডজনে যদি হয় 12টি, 4 12 48টি, অর্থাৎ 48। তারপর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ব্যাস ব্যাসার্ধের ড্যাশ গুণ, অর্থাৎ দ্বিগুণ, তাহলে এখানে দ্বিগুণ হবে উত্তর। 5 টাকা সমান কত পয়সা? 500 পয়সা। এটা এখানে উত্তর হবে। 2টি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়? 2টি বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায়। কীভাবে? ধরো একটি বিন্দু আছে, একটি বিন্দু আছে, তাহলে এই যে দেখো শেষ। এরপরে ঘনবস্তুর মাত্রা, ঘনবস্তুর মাত্রা একটি, তাহলে ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টি, 2টি বিন্দু দিয়ে, হ্যাঁ, ঘনবস্তুর মাত্রা 3 মানে এখানে উত্তর হবে। অর্ধেক সমকোণ সমান কত ডিগ্রি? অর্ধেক সমকোণ হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, 8কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে উত্তর? 0.008, অর্থাৎ এটা উত্তর হবে। কোনো বৃত্তাকার মাঠে বৃত্তের উপরে কোনো একটি বিন্দু থেকে মাঠ ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসে যে দৈর্ঘ্যের অতিক্রম করতে হয় সেটা হচ্ছে পরিধি। তাহলে আমরা পরিধিতে দাগ দেব। তারপর 6 নম্বর, ড্যাশ মানে প্রদত্ত চিত্রে কৌণিক বিন্দু কয়টি? কৌণিক বিন্দু হচ্ছে 3টি। কিভাবে? এই একটি কৌণিক বিন্দু, এই একটি কৌণিক বিন্দু, আর এই একটি কৌণিক বিন্দু, ঠিক আছে, 3টি। তারপরে তোমরা যদি একটি বিন্দু হও তবে তোমরা প্রেয়ার লাইনে দাঁড়ালে কি তৈরি হবে বুঝে লেখো। এটা সমরেখ বিন্দু, এটা হচ্ছে সমরেখ বিন্দু। তারপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন কি বলেছে? ছোট থেকে বড় সাজাও। হ্যাঁ, এখানে এ নম্বরের প্রশ্ন। তাহলে দেখা যাচ্ছে 106.921, হ্যাঁ, এটা সবচেয়ে ছোট। তারপর 108.003, তারপর হচ্ছে 108.903। সমান্তর সরলরেখার একটি উদাহরণ দাও। সমান্তর সরলরেখা একটি রেল লাইন। দেখা গেছে রেল লাইন যে সরলরেখা কি কখনোই মিলিত হয় না, সেটাই তো সমান্তর সরলরেখা। তবে ঘড়িতে কটা বাজলে 2টি কাঁটা সমান থাকবে? 9টা অথবা 3টে। এই দেখো 9টা, আর এটা হচ্ছে 3টে, ঠিক আছে। তারপর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? অতিভুজ। হ্যাঁ, তারপর একটি আয়তাকার ঘনবস্তু উদাহরণ কি? জুতার বাক্স। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, এটি ঐকিক নিয়মের কোন ব্যস্ত সম্পর্ক? গ্লাস কোন ধরনের ঘনবস্তু? চোঙ আকৃতি ঘনবস্তু। এরপর আমরা 4 নম্বর দেখব। 4 নম্বরের প্যাটার্ন দেখিয়ে বাকিটা পূরণ করো। এখানে একটু অস্পষ্ট আছে তাই প্রশ্নটা আমি আবার কম্পোজ করে দেখিয়েছি। বাকিটা পূরণ করো। যেমন 1 + 3 = 4, 4কে লেখা যায় 2 × 2, 1 + 3 = 5 = 9, 9কে লেখা যায় 3 × 3। তাহলে 1 + 3 এ খালি ঘরে কত হবে? 5, আর এখানে 7 হবে। টোটাল যোগ করলে হয় 16। তো 16কে কীভাবে লেখা যায়? 4 × 4। আশা করি বুঝতে পেরেছো। এরপরে খ নম্বরের প্রশ্ন, ঘনবস্তু কাকে বলে? একটি অর্ধগোলককে উদাহরণ দাও। যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা বেধ থাকে, অর্থাৎ যাদের আয়তন আছে, তাদের ঘনবস্তু বলা হয়। বাস্তব জীবনে বই, ইট, বাক্স, ফুটবল ইত্যাদি ঘনবস্তুর উদাহরণ। এরপর অর্ধগোলক। অর্ধগোলক একটি সাধারণ উদাহরণ হলো একটি বাটি বা একটি বাটি আকৃতির বস্তুর অর্ধেক। যেমন একটি বাটি
একটি বাটি আকৃতির গম্বুজের অর্ধেক বা একটি বড় বলের অর্ধেক, একটি বলকে ঠিক মাঝ বরাবর কেটে দুটি অর্ধগোলক তৈরি করা যেতে পারে। এরপর গ নম্বরে সমাধান করো। হ্যাঁ, তো 1200 গুণ 5 গুণ 75 ডিভাইডেড 20 গুণ 75। তাহলে এটা কি করব, কিভাবে ক্যালকুলেশন করব? যেমন 15 এককে 15, 5 15 75। ঠিক আছে, আমি যদি এভাবে দেখি তাহলে এটা কাটবো কীভাবে? দেখো 5 15 75। তারপরে তোমার এখানে তারপরে একটা শূন্য কাটা, তারপরে 5 4 দিয়ে যদি করি এখানে আসলে 30 হয়। 30, আর এখান থেকে একটা শূন্য যদি হয়ে যায় তাহলে টোটাল হবে কত? 1500। ঠিক আছে, কাটলে 1500 হবে। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখব সেটা কি আছে। গ নম্বর 2.75 টাকা, তারপরে 2.50 টাকা, এই যে শেয়ার সমান 5.25 টাকা। 5 টাকা 50 পয়সা। তারপরে বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার ও কী কী লেখো। স্কেলের বাহু অনুযায়ী ত্রিভুজ প্রকারভেদগুলো হলো সমবাহু ত্রিভুজ, এই যে এরকম। তারপরে 3টি বাহুই পরস্পর সমান, আর সমদ্বিবাহু 3টি বাহু বলতে এই বাহু এই বাহু এই 3টা বাহুই সমান। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই বাহু আর এই বাহু সমান। ঠিক আছে, আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে কোনোটি সমান নয়, এখানে 3টাই আলাদা দেওয়া আছে। যাই হোক, এরপরে আমরা যদি চলে যাই পরের প্রশ্ন। স্কেল সাইজে 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন, রেখাংশটির নাম দাও। তো এই হচ্ছে স্কেল সাইজে 6.5। আমরা যদি দেখি, দেখো একবারে কাছাকাছি যদি দেখি এটা 6.5, আর এখানে নাম দেবো এবি, অর্থাৎ 6.5 সেন্টিমিটার এবি রেখাংশের অঙ্কন করা হলো। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। 2 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করা। আগে 2 সেন্টিমিটার মেপে দেখি, তারপরে আলাদা করে তার নাম দেই। নির্ণয় বৃত্ত অঙ্কন করা হলো। যেমন দেখা গেছে এই কিন্তু তার সেন্টার, এই যে সেন্টার, তো সেন্টার থেকে আমরা যদি দেখি ওয়ে টুকু, ঠিক আছে, এটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে যার ব্যাসার্ধ ওয়ে সমান 2 সেন্টিমিটার। এরপর ঐকিক নিয়মে কতগুলো সম্পর্ক থাকে লিখো। 2টি সম্পর্ক থাকে, সরল সম্পর্ক, ব্যাসের সম্পর্ক। তারপরের প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 40 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? তা অপর কোণ দুটির প্রত্যেকটির মান হচ্ছে, বিএসি কোণ যদি আমি 40 ডিগ্রি বলি, এটা 40 ডিগ্রি, তাহলে এসিবি কোণ হবে, এবিসি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এসিবি কোণ হচ্ছে 180 বিয়োগ 40 বিয়োগ 90, অর্থাৎ 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি হবে। তারপরের প্রশ্ন আমরা চলে যাব ক 5 নম্বরের ক, ফাঁকা ঘরগুলো পূরণ করো। শঙ্কুর উদাহরণ। তাহলে আইসক্রিম শঙ্কু, জন্মদিনের টুপি, পার্টি টুপি, ট্রাফিক শঙ্কু, রাস্তা বিভাজক হিসেবে ব্যবহৃত হয়, এবং গাজরও কিন্তু শঙ্কুর উদাহরণ। তাই আমি একটা বলে দিই আইসক্রিম। এরপরে তল সংখ্যা, একটি শঙ্কুর 2টি তল থাকে। তাহলে 2টি তল বলতে দেখো এই যে শঙ্কু, এখানে একটা তল আর উপরে একটা তল। ঠিক আছে, এবার শীর্ষবিন্দুর সংখ্যা একটি, শঙ্কুর শীর্ষবিন্দুর সংখ্যা একটি। এরপরে পরের প্রশ্ন হচ্ছে তোমার সমতল না বক্রতল, তলের ধরন। তলের 2টো তল আছে, একটি সমতল আর একটি বক্রতল, এবং তো চিত্র সহ আমি দেখিয়ে দিলাম। এরপর খ নম্বরের প্রশ্ন, রামু গরুর গাড়ি চেপে 84 মিনিটে 28 কিলোমিটার পথ যায়। তার গরুর গাড়ি চেপে 20 কিলোমিটার পথ যেতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে আমরা যদি দেখি গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, এটা কিন্তু তোমার দেখা গেছে ঐকিক নিয়মের নিয়ম, তাই তো। দূরত্ব কিলোমিটার, সময় হচ্ছে মিনিট। তাহলে 28 দেখো এখানে তোমার 28 কিলোমিটার, কিলোমিটারের জায়গায় 28 আছে, তোমরা সেই 28টা লিখে দেবে, আর মিনিটের জায়গায় 84 মিনিট, এই 84 মিনিট লিখে দেবে। তার গরুর গাড়ি চেপে 20 কিলোমিটার, এই 20 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা হোয়াট। তাহলে আমি এখানে দূরত্ব কিলোমিটারের সময় সরল সম্পর্ক, অর্থাৎ যদি 28 কিলোমিটার দিয়ে 84 মিটার লাগে, তাই 20 কিলোমিটার যেতে কম সময় লাগবে, একটা কমলে আর একটা কমলে সেটা সরল সম্পর্ক, একটা বাড়লে আর একটা বাড়লে সেটা ব্যস্ত সম্পর্ক। 28 কিলোমিটার সময় লাগে 84 মিনিট, সুতরাং 1 কিলোমিটার যেতে 84 ভাগ 8, 28 সমান 3 মিনিট। তাহলে 20 মিটার যেমন 20 গুণ 3 অর্থাৎ 60 মিনিট, 60 মিনিট হয় 1 ঘন্টা। তাহলে উত্তরটা কী হবে? তার গরুর গাড়ি চেপে কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট বা 1 ঘন্টা। এরপরে ক্ষয়ের অথবা, যেটা আমি অথবা যদি দেখি গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, এখানে আমাদের স্কুলে একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লাগে। এরকম
আরও একটি ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগে এবং কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। তাই 30 দিনে, এক মাস যেহেতু 30 দিন, 30 দিনে মিস্ত্রি সংখ্যা 8 জন, 24 দিনে কত? এখানে সময়ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। 30 দিনে ঘর তৈরি করতে মিস্ত্রির প্রয়োজন 8 জন, একদিন ঘর তৈরি করতে মিস্ত্রির প্রয়োজন হবে বেশি জন, এই কারণে গুণ হয়ে গেল 30 গুণ 8 অর্থাৎ 240 জন। তাহলে 24 দিনে ঘর তৈরি করতে মিস্ত্রির প্রয়োজন 240 ভাগ 10 জন, অর্থাৎ 24 দিনে ঘর তৈরি করতে 10 জন মিস্ত্রির প্রয়োজন এবং আরও মিস্ত্রি লাগবে। বিয়োগ যদি দেখায় তাহলে 10 থেকে 2 বাদ গেলে 8 জন মিস্ত্রি, 2 জন মিস্ত্রি। এরপরের প্রশ্ন গ নম্বর, 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, লোক সংখ্যা জন এবং আয় হচ্ছে সময় দিন এবং আয় হচ্ছে টাকা। 15 জন, এখানে 20 দিন এবং আয় হবে 1200 টাকা। তাহলে এখানে 75 জন 5 দিনে কত টাকা আয় করে সেটা আমাদের বের করতে হবে। তাই লোক সংখ্যা স্থির রেখে সময় আয় সরল সম্পর্ক, আবার সময় স্থির রেখে লোক সংখ্যা আয় সরল সম্পর্ক। 15 জন লোক 20 দিনে আয় করে 1200 টাকা, তো একজন লোক 20 দিনে আয় করবে কম টাকায়, কারণে ভাগ হবে 1200 ভাগ 15, 80 টাকা। একজন লোক একদিনে আরও কম হবে 80 ভাগ 20 অর্থাৎ 4 টাকা। 75 জন লোক একদিনে, এবার গুণ হবে কারণ বেশি হবে 300 টাকা। 75 জন লোক 5 দিনে আয় করে 300 গুণ 5 অর্থাৎ 1500 টাকা। তো 75 লোক 5 দিনে 1500 টাকা আয় করে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন অথবা প্রশ্নে। 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারবে? এখানে পাম্প মেশিনের সংখ্যা, তারপর সময়, জলের পরিমাণ। তাই 14, 2000 এবং 200 এবং 28,000, তো 20, 125, 100। এখানে পাম্প সংখ্যা স্থির রেখে সময়, জলের পরিমাণ সরল সম্পর্ক। সময় স্থির রেখে পাম্প সংখ্যা, জলের পরিমাণ সরল সম্পর্ক। 14টি পাম্প মেশিন 200 দিনে জল তোলার পরিমাণ 28,000 লিটার। একটি পাম্প মেশিন 200 দিনে কম হবে, এখানে ভাগ হয়েছে 28,000 ভাগ 14 সমান 2000 লিটার। এরপরে 20টি পাম্প মেশিন একদিনে জল তুলতে পারে 10 গুণ 20 অর্থাৎ 200 লিটার এবং 20টি মেশিন 125 দিনে গুণ হবে আবার 25,000 লিটার। তাহলে 20টি পাম্প মেশিন 125 দিনে জল তোলার পরিমাণ 25,000 লিটার। আমাদের স্কুলে 2011 সালে বার্ষিক পরীক্ষা প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত গণিতের পাশের হার নিচে দেওয়া আছে। তাহলে নিচের চিত্ররেখা প্রকাশ করো। তা প্রথম শ্রেণীতে দেখো 3টা ফোঁটা আছে, তো একটা ফোঁটার জন্য আবার কিন্তু এখানে বলা আছে 10 জন ছাত্র। তাহলে 3টা ফোঁটায় কতজন হবে? 30 জন। এই 3টা তার অর্ধেক 35 জন, 2টা তার অর্ধেক 2 মানে 10, 10, 20, 20 আর 5, 25 জন। চতুর্থ শ্রেণী এটা মানে 30 জন এবং 5ম শ্রেণী হচ্ছে 40 জন। ঠিক আছে, উপর চিত্র থেকে দেখা যায় কোন শ্রেণী ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষা গণিতে সবচেয়ে বেশি পাশ করছে? তো 5ম শ্রেণীতে সবচেয়ে 40 জন, এই কারণে 5ম শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষা গণিতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, কারণ তারা 40 জন। এরপরে 8 নম্বরের প্রশ্ন, কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষা গণিতে সবচেয়ে কম পাশ করেছে? আমরা দেখি 25 জন, যেটা সেটাই তৃতীয় শ্রেণী। এই যে তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষা গণিতে সবচেয়ে কম নম্বর পেয়েছে। এবং সর্বশেষ দ্বিতীয় শ্রেণীর 35 জন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষা গণিতে, কারণ এখানে প্রশ্নটা বলেছে দ্বিতীয় শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষা গণিতে পাশ করছে। দ্বিতীয় শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী গণিতে পাশ করছে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, এই প্যাটার্নের প্রশ্নগুলি বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও, তাহলে আশা করি পরীক্ষাটা অনেক ভালো হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।